15 মাসের হত্যাযজ্ঞ আর ইসরায়েলের নানা টালবাহানার পর গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দফায় জিম্মি দশা থেকে মুক্তি পাচ্ছেন 90 ফিলিস্তিনি। এরই মধ্যে 3 ফিলিস্তিনি নারী জিম্মিকে মুক্তি দিয়েছেন হামাস। কার্যকর হয়েছে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি, তাই গাজার পথে পথে ফিলিস্তিনিদের আনন্দ উল্লাস। সাধারণ জনগণের পাশাপাশি হামাস যোদ্ধারাও যোগ দিয়েছেন আনন্দের ভাগ নিতে। তবে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় নাটকীয়তা। হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা হস্তান্তর করার আগ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মতি হয়নি ইসরায়েল। উল্টো বিমান হামলা চালিয়েছে গাজায়, প্রাণ যায় 19 নিরীহ ফিলিস্তিনির। নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর হামাস তালিকা প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় যুদ্ধবিরতি। পরবর্তীতে খানিকটা স্বস্তি ফিরে বিধ্বস্ত উপত্যকায়। এতে নিজ মাতৃভূমিকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে গাজাবাসী। অনেকেই ফিরতে শুরু করেছেন ধ্বংসস্তূপে পরিণত নিজ বাড়িতে। অবশেষে যুদ্ধবিরতি হয়েছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তারা যা কিছু ধ্বংস করেছে তা আমরা আবার গড়ব। তবে মাতৃভূমির জন্য আত্মত্যাগে আমরা সবসময় প্রস্তুত থাকব। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় রমি গোনেন, এমিলি দামারি ও দোরন স্টেনব্রিচার নামের 3 নারী জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে 90 ফিলিস্তিনি মুক্ত হবার পর গাজার বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। একই সাথে 50টি জ্বালানি ট্যাঙ্কার সহ 600 ট্রাক প্রবেশ করবে গাজায়। রাফা সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে জাতিসংঘের 4000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাস শর্ত ভঙ্গ করলে আবার যে কোনো সময় হামলা হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। হামাসের সাথে চুক্তিতে যাওয়া মোটেও ভালো কিছু নয়। তারপরও জিম্মিদের ফেরাতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বন্দীদের মুক্তি দিতে হচ্ছে। তবে গাজায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে আমরা এখনো বদ্ধপরিকর। গাজায় যুদ্ধবিরতির হাওয়ায় নড়বড়ে হতে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই মধ্যে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভি সহ মন্ত্রিসভার 3 জন। রাখি জেসমিন, চ্যানেল 24। গাজায় ইসরায়েলের নারকীয় আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার আগের অবস্থায় ফিরতে সময় লাগতে পারে প্রায় 1 যুগ। শুধু অবকাঠামোগত ক্ষতি পূরণেই প্রয়োজন আনুমানিক $4,000 কোটি। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছুই আর অবশিষ্ট নেই। দীর্ঘ 15 মাস পর ভয়হীন রাত কাটাতে যাচ্ছেন গাজার মানুষ। অবশ্য জায়নবাদীরা যে তাণ্ডব চালিয়েছে তা থেকে মুক্তি কিভাবে মিলবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। টনকে টন বোমা ফেলে উপত্যকার কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে একরকম পঙ্গু করে দিয়েছে আইডিএফ। উপত্যকার বেশিরভাগ আবাসিক ভবনই এখন ধ্বংসস্তূপ। হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল কিংবা মসজিদ। গুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য স্কুল। জাতিসংঘ বলছে অবকাঠামোগত যে ক্ষতি তা পুনর্গঠনে দরকার অন্তত $4,000 কোটি। তীব্র খাদ্য সংকটে গাজার 91% মানুষ। নামমাত্র ত্রাণ মিললেও আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় লুটে নিচ্ছে একটি চক্র। ইসরায়েলি বোমায় ক্ষতিগ্রস্ত 70% কৃষি জমি। তাতে শিগগিরই দুর্ভিক্ষের শঙ্কা বিভিন্ন দাতব্য সংস্থার। যুদ্ধে 1 লাখের বেশি আহত রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা হারিয়েছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে যে কটি হাসপাতাল আংশিক খোলা সেগুলোতেও গুরুতর জখমের চিকিৎসা দেওয়ার পরিস্থিতি নেই। নির্বিচার আগ্রাসনে দখলদাররা কেড়ে নিয়েছে 1000-এর বেশি চিকিৎসকের প্রাণ। এই মুহূর্তে কমপক্ষে 12,000 মানুষের উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে সেই সেবা প্রদানের কোনো ব্যবস্থা নেই গাজায়। এরই মধ্যে 60% হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সরঞ্জাম আর জ্বালানির অভাবে বাকিগুলোর অবস্থাও করুন। এ পর্যন্ত প্রায় 47,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা। যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে 2 শতাধিক গণমাধ্যম কর্মীর। তাদের অধিকাংশই ছিলেন টার্গেট কিলিংয়ের শিকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার একরকম ভরকেন্দ্র ইসরায়েল গাজা যুদ্ধ।
সেখানে শুরু হওয়া যুদ্ধবিরতি আঞ্চলিক স্থিতিশীলতা আনতে কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যুদ্ধবিরতির সফল কার্যকারিতার ওপর নির্ভর করছে অনেক কিছু। শঙ্কা আছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নতুন যুদ্ধ ডেকে আনে কিনা। 15 মাসের নৃশংসতা আর হত্যাকাণ্ড, অবশেষে সাময়িক মুক্তির স্বাদ পেল গাজাবাসী। কেবল ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য ভিন্ন এক বার্তা দিচ্ছে 6 সপ্তাহের এই যুদ্ধবিরতি। কুলকিনারাহীন অস্থিরতার মুখে দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্যে এবার স্থিতিশীলতা ফিরবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে এই চুক্তির স্থায়িত্ব নিয়েও। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস বলছে, গাজা বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবসানের নিশ্চয়তা দেবে না এই চুক্তি। এজন্য ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলছে সংগঠনটি। মুখ্য করে দেখা হয় ট্রাম্পের ভূমিকাকেও। যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় ফিলিস্তিনিদের ওপর ন্যায় বিচার প্রতিষ্ঠা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেননা যে কোনো উস্কানিতে অতীতে প্রতিশোধ পরায়ণ হওয়ার রেকর্ড রয়েছে ইসরায়েলের। তাছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পরও সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি তৈরি করেছে বিতর্ক। বলা হচ্ছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে অশান্ত হয়ে উঠতে পারে ইসরায়েলের পরিস্থিতিও। সাধারণ মানুষ খুশি হলেও মসনদ হারাতে পারেন নেতানিয়াহু। কেননা চুক্তির বিরুদ্ধে অবস্থান নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের প্রধান 2 শরিকের। এরই মধ্যে পদত্যাগও করেছেন 2 মন্ত্রী। বিপরীতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ার সুযোগকেও ছোট করে দেখা হচ্ছে না। যুদ্ধবিরতির সুযোগে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইবেন নেতানিয়াহু। তা না হলে ইরানের সরাসরি আক্রমণের পথও বেছে নিতে পারেন তিনি। হামাসের পাশাপাশি আইডিএফের সাথে যুদ্ধে যোগ দিয়েছিল ইরান সমর্থিত হেজবুল্লাহ আর হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই এক্সিস অফ রেজিস্ট্যান্ট গ্রুপের সাথে স্থায়ী চুক্তি প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মিলা খন্দকার, চ্যানেল 24। কাল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অবসান, শুল্ক আরোপ, গণনির্বাচন সহ বেশ কিছু পদক্ষেপ প্রথম দিনই কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই আলোচিত প্রথম দিনে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করতে পারবেন ট্রাম্প তা নিয়ে চলছে জল্পনা। নির্বাচনের প্রচারণা থেকে শুরু, এরপর বিজয়ী বেশে নানা মঞ্চে বক্তব্যে যখনই মুখ খুলেছেন একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বেশিরভাগেরই বাস্তবায়ন করতে চেয়েছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই। তাই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে এসেছে কেমন হতে পারে ট্রাম্পের প্রথম কার্যদিবস। অবৈধ অভিবাসী, এই শব্দ দুটি যেন ট্রাম্পের জয়ের পেছনে অন্যতম ট্রাম্প কার্ড। তাই হয়তো নভেম্বরের 4 তারিখে ভোট শুরুর আগ মুহূর্তেও দিয়েছিলেন ঘোষণা, প্রথম দিনেই মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন কর্মসূচি চালাবেন তিনি। ধারণা করা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে 1,10,00,000 অবৈধ অভিবাসীর বাস। তার মধ্যে কতজনকে প্রথম দিনে মুল্লুক ছাড়া করবেন ট্রাম্প, এটি নিয়ে এখনও আসেনি কোনো ঘোষণা। প্রচারণা শুরুর আগ থেকেই বেশ কিছু বক্তব্যে ট্রাম্প দাবি করেন ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানবেন তিনি। কমলা হ্যারিসের সাথে বিতর্কেও একই দাবি করেছিলেন। জয়ের পরও ট্রাম্প বলেন খুব শিগগিরই পুতিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। নির্বাচনে জিতেই এক বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। চীনা পণ্যে 60% এবং মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপ করবেন তিনি, এবং প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে সেটি বাস্তবায়ন করার হুঁশিয়ারিও দেন। এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র বড় অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস থাকলেও সিদ্ধান্ত বদলের কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া যে কোনো শিশু পেয়ে যায় দেশটির নাগরিকত্ব, যার ফলে এক পর্যায়ে তার বাবা মা অভিবাসী হলেও তাদের স্থায়ীভাবে বাসের অধিকার দেয়া হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমে কানাঘুষা, প্রথম দিনেই এ নিয়ম বাতিলে সই করবেন ট্রাম্প। এর বাইরে ক্যাপিটল হিলে দাঙ্গাবাজদের ক্ষমা ঘোষণা, বাইডেনের ইভি ম্যান্ডেট বাতিল, আফগানিস্তান থেকে পালিয়ে আসা সেনা বরখাস্ত সহ বেশ কিছু উদ্যোগও রয়েছে প্রথম দিনে বাস্তবায়নের পাইপলাইনে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। আগামীকাল শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে?
হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার দায়িত্ব গ্রহণের এবং নতুন করে শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকে বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উনি সেখানে ক্যাপিটাল ওয়ান যে এরেনা আছে সেখানে তিনি প্রায় 20,000 তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামীকাল আপনারা জানেন সকাল 11:30টায় তার আনুষ্ঠানিকতা শুরু হবে শপথ গ্রহণের, এবং তারপরেই আসলে দুপুর 1টার দিকে তার মূল শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এর মধ্যে অন্যান্য প্রক্রিয়া রয়েছে, ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ রয়েছে এবং তার বক্তব্য রয়েছে। তারপরেই আসলে দুপুরের লাঞ্চের পরে তিনি হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনা দিবেন। তবে যে বিষয়টি লক্ষণীয় সেই বিষয়টি হচ্ছে যে ওয়াশিংটন ডিসির নিরাপত্তা। এরই মধ্যে আপনারা জেনেছেন যে সেখানকার ডিসির যে পুলিশ, ডিসি একটি স্বতন্ত্র ক্যাপিটাল, এবং তার যেই পুলিশ, সেই পুলিশ কিন্তু ট্রাম্পের নিরাপত্তার ক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং এরই মধ্যে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভিযোগ করেছেন এই বাইডেন প্রশাসনের বিরুদ্ধে যে তার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সেখানেও কিন্তু সে স্মুথলি করতে পারেনি এবং বিভিন্ন অসহযোগিতার কথা বলেছেন। এই সবকিছু মিলিয়ে যে বিষয়টি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো সে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করতে পারছেন, কিন্তু কনজারভেটিভ টার্ম না, যদিও মাঝখানে 4 বছর দিয়েছে। এবং তিনি আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সেটি কিন্তু ভেতরে হবে ক্যাপিটাল হিলের ভেতরে। তার কারণ হচ্ছে যদিও ঠান্ডা আবহাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যতটুকু জানি এর আগে প্রেসিডেন্ট রিগান এর আমলে একবার ভেতরে হয়েছিল এই অনুষ্ঠানটি, কিন্তু তখন কিন্তু তাপমাত্রা ছিল মাত্র 7 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু আমরা যদি দেখছি আগামীকাল সেটি 20 ডিগ্রি বা 19 ডিগ্রি এমন থাকবে, যদি এটি 17তে নামবে। সেক্ষেত্রে যদিও ঠান্ডার কথা বলা হচ্ছে, আমরা যদি ধারণা করছি যে ঠান্ডা তো বটেই, তারপরও যে বিষয়টি নিরাপত্তার বিষয়টি আপনারা জানেন এর আগে একাধিকবার ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। সেই বিষয়টি লক্ষ্য রেখেই আমার কাছে মনে হয় যে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি এবং সেটিও এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ট্রাম্পের পুনর্বার ক্ষমতা গ্রহণের বিষয় কিন্তু যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখছিলাম, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও আমেরিকান যারা আমেরিকার বৈধ নাগরিক এবং যারা আমেরিকান সিটিজেন তারা কিন্তু এতটা উদ্বিগ্ন নয়, কিন্তু যতটা উদ্বিগ্ন যাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র নেই এবং যেই বিষয়গুলো এসছে, এবং বিশেষ করে যদিও ধর্মীয় জায়গা থেকে গতবার কিন্তু তিনি আসার সাথে সাথে কিন্তু ট্রাভেল ব্যান দিয়েছিলেন, এবং এবারও তিনি যে বিষয়টি বলেছেন যে আসার পরে তিনি অবৈধ অভিবাসী অভিযানে তিনি নামবেন এবং এমনকি জরুরি অবস্থা কোথাও ঘোষণা করবেন। সেক্ষেত্রে অবশ্যই অভিবাসী সমাজে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, আতঙ্ক রয়েছে, এবং আমরা দেখছি এক ধরনের ভয়ভীতি কাজ করছে ইভেন আমাদের কমিউনিটির মধ্যে যে কি হবে একটা অনিশ্চয়তা রয়েছে। তারপরেও মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে এই বাইডেন প্রশাসনের যে ব্যর্থতা এবং যেই সংকটগুলো তার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, এবং বিশেষ করে এই আমাদের অর্থের যে মূল্যস্ফীতি, অর্থাৎ যেভাবে এই যুক্তরাষ্ট্রের টাকা বাইরে বিদেশে খরচ করা হয়েছে অথচ আভ্যন্তরীণ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়নি, সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে তাদের এই সংকট সমাধানে কতটুকু ট্রাম্প সফল হয় বা তার পদক্ষেপগুলো কি। যেমন উনি এসে বলেছেন যে মেক দ্য গ্রেট আমেরিকা এগেইন, ওনার এই যে স্লোগান, সেই স্লোগানটা কি। এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার সবসময় ট্রাম্পের আমলে চাঙ্গা থাকে এবং ব্যবসা বান্ধব হিসেবে ট্রাম্পকে জানা হয়। সেদিক থেকে কিন্তু ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশের দাবি হামলাকারী বাংলাদেশের নাগরিক। সংবাদ সম্মেলনে উপকমিশনার দীক্ষিত গেদাম দাবি করেন, গেল অগাস্টে মুম্বাইয়ে আসেন মোহাম্মদ সাইফুল ইসলাম শেহজাদ। বিজয় দাস ছদ্মনাম নিয়ে মুম্বাইয়ে কাজ করছিলেন তিনি। তবে অভিযুক্তের আইনজীবীর দাবি, গ্রেফতারকৃত মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ নেই, বরং তিনি পরিবারসহ 7 বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।